এই ছাত্রছাত্রীরা কেমন আছো? আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য। রায়ান মার্টিন 2025 প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভের 2 নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল এর প্রশ্নগুলোর সমাধান আমি করে দিচ্ছি। তোমরা প্র্যাকটিস করবে, সামনে সামেটিভ পরীক্ষা আছে, মন দিয়ে প্র্যাকটিস করো। আর একই কথা রোজ বলছি না, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক আজকের অঙ্ক। একেরগুলো বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 8টি। এক একটা কি বলছে? 1.25 টাকা, 1.25 টাকা, 5 টাকার শতকরা, 5 টাকার শতকরা। যে অপশন দেওয়া আছে 4টে, ঠিক আছে? তোমরা জানো এগুলো কীভাবে করতে হয়। যেটাকে শতকরায় প্রকাশ করতে হবে সেটাকে ওপরে লিখতে হবে, আর এই যে 5 টাকার শতকরায় প্রকাশ করতে হবে 5 টাকার নিচে লিখতে হবে ইন্টু 100। হলো, দশমিকটা উঠিয়ে দিলাম, তাহলে নিচে আর একটা 100 পেয়ে গেলাম। 100 কেটে দিলাম, 5 25 125, মানে হচ্ছে গিয়ে 25%, ঠিক আছে? আচ্ছা, এখন থাক, পরপর করে নিই। এবার একের দুয়েরটা 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 1 হবে? তাহলে যেহেতু গুণফলটা 1, তাহলে গুণফল থেকে 5-এর 7টা ভাগ করে দিলেই অন্য সংখ্যাটা পেয়ে যাবো। 1 ভাগ 5-এর 7 মানে হচ্ছে গিয়ে 1 গুণ 7-এর 5, তার নির্ণয় সংখ্যাটা হবে 7-এর 5, ঠিক আছে? এবারে আমি এই পাশে করছি একের তিনেরটা হচ্ছে 1:2 এবং 2:3 এর মিশ্র অনুপাত। দেখো, মিশ্র অনুপাত বার করা শিখেছো তোমরা। 1:2 এবং 2:3 মিশ্র অনুপাত বার করতে গেলে কি করতে হয়? মিশ্র অনুপাত বার করতে গেলে কি করতে বলে ফেলো? মিশ্র অনুপাত বার করতে গেলে যে অনুপাতগুলোর মিশ্র অনুপাত বার করতে হচ্ছে তার প্রথম পদগুলোকে গুণ। তাহলে 1 গুণ 2, তার সঙ্গে তার উত্তর পদগুলোকে গুণ করে তার অনুপাত। দুটোর মধ্যে 2 আছে, চলে গেল, কেটে গেল, 1:3, ঠিক আছে? 4 একের 4 কি বলছে? 30 টাকা 60 টাকার কত শতকরা? এটা তো আগে অঙ্কটার মতো। 30 টাকা 60 টাকার শতকরা, এটা এই যে 1 নম্বর অঙ্কের মধ্যে এখানে টোকাই আছে। 30 টাকাটাকে ওপরে লিখবো, 60 টাকাটাকে নিচে লিখবো, 100 দিয়ে গুণ করবো, 0 0 কাটা, 3 2 6, 2 দিয়ে 50, তাহলে কি দাঁড়ালো? 50%, ঠিক আছে? এবারে 1-এর 5-এ আসি। 1-এর 5 বলছে -9, দেখো, ইন্টু
মাইনাস 3 ইন্টু, আর একটা বক্স আছে, যে বলছে ইকুয়াল টু -81, এটা বার করতে বলছে। ভালো কথা, তাহলে এটা কি হচ্ছে, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হচ্ছে, প্লাস 3 9 27, 27 ইন্টু বক্স আছে ইকুয়াল টু -81, বক্স বার করতে হবে। তাহলে বক্সটা থাক এখানে, 27টাকে ওদিকে নিয়ে চলে যাও, -81/27 সমাধানের মতো 3 27 81। সুতরাং বক্স সমান সমান হচ্ছে -3 হলো। আচ্ছা, হয়ে গেল তো। এর আগের স্কুলটাতেও এই ধরনেরই একটা অঙ্ক ছিল। দুটো সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত হবে। তাহলে সংখ্যা দুটো কি কি জানি না, ধরি সংখ্যা দুটি হলো এক্স কমা ওয়াই, হলো। শর্ত যেটা দিয়েছে, শর্তানুসারে লিখে নিচ্ছি। এটা বলছে যোগফলটা এক্স প্লাস ওয়াই, এটা তাদের বিয়োগফলের 3 গুণ। তাহলে বিয়োগফলটা কত, এইটা এক্স মাইনাস ওয়াই তার 3 গুণ। ঠিক আছে, যদি আমরা এটা ধরে নিই যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তার কারণ এক্স, ওই জন্য এক্স থেকে ওয়াইটা বিয়োগ দিয়েছি। যদি ওয়াই গ্রেটার দেন এক্স হতো তাহলে ওয়াই থেকে এক্সটা বাদ দিতে হবে। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করা যায়। এক্স আর ওয়াই অনুপাত বার করতে বলেছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 3x মাইনাস 3y, और x মাইনাস 2x, এই 3x আছে, x মাইনাস 3x ইজ ইকাল টু মাইনাস 3y, ওয়াইটা দিয়ে গেলে মাইনাস ওয়াই, और তোমার এখানে হচ্ছে -2x ইকুয়াল টু, এখানে আছে -4y। তাহলে আমি পাশে করছি, তাহলে কি থাকছে, মাইনাস মাইনাস চলে গেল, তাহলে x বাই ওয়াই ইজ ইকাল টু থাকছে 4/2, 2 দুগুণে 4। সুতরাং এক্স ইজ টু ওয়াই ইজ ইকাল টু 2:1। ঠিক আছে, সংখ্যা দুটোর অনুপাত হলো 2:1, হয়ে গেল তো। আচ্ছা, এবারে বলছে 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করতে। এর অঙ্ক আগের স্কুলে ছিল, দেখো একের দাগ দিচ্ছি, দিয়ে করছি। একের 7 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্কটাতে কি বলছে, বলছে 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ। তাহলে 81কে ভেঙে দাও, 3 27 81, 3 9 27, 3 9, কটা 3 বেরোলো, তাহলে 4টে 3 বেরোলো। তাহলে 81কে 3-এর ঘাত আকারে লিখলে পাই, কি পাই না 3⁴, যেহেতু 4টে 3 বেরিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত। আচ্ছা দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, আচ্ছা সরি, আগের অঙ্কটা 7-এর অঙ্ক ছিল, এটা 8-এর অঙ্ক। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ বলতে, সমকোণী মানে তো একটা কোণ 90 ডিগ্রি হবে, বুঝতেই পারছো, তাহলে একটা কোণ 90 ডিগ্রি। আচ্ছা, আর অন্য যে দুটো কোণ থাকবে সে দুটো সমান হতে হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কি হয়, সমদ্বিবাহু যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখন সমকোণী ত্রিভুজের দুটো বাহু সমান হতে গেলে লম্ব আর ভূমিটা সমান হতে হবে, কারণ অতিভুজ তো কখনো সমান হবে না। আর দুটো বাহু সমান হলে তাহলে দুটো কোণ, ভূমির হোক না কোণ দুটো সমান আমি জানি, তাহলে বাকি যে কোণটা বাকি আছে 90 ডিগ্রি, সেই দুটো সমান, তার মানে দুটো 45 45, অর্থাৎ অনুপাতটা হচ্ছে 2:1:1।
ঠিক আছে, সমকোণী ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটে কোণ অনুপাত হবে 2:1:1। আচ্ছা, এগুলোর অপশানগুলো আমি আর বলিনি, তোমরা সব অপশানগুলো দাগ দিয়ে নিও, ঠিক আছে। এবারে একের দাগের শেষ অঙ্ক, আর একটা করে অঙ্ক করলে একের দাগের অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। 9টা অঙ্ক দিয়েছে, 8টা করতে হবে। তো 8টা তো আমি করেছি, 9 নম্বরটা করে দিই, তাহলে একের দাগেরগুলো শেষ হয়ে যাচ্ছে। 9 নম্বর অঙ্কটা বলছে প্রদত্ত কোণটি একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সর্বদা সত্য। আচ্ছা, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। এখানে অপশন হচ্ছে, এখানে বলার কিছু নেই, ট্রাপিজিয়ামের সূত্র তোমরা জানো। অ্যান্সার হচ্ছে গিয়ে সি একটা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ট্রাপিজিয়াম তোমার চেনো, ট্রাপিজিয়াম এটাকে ট্রাপিজিয়াম বলে। যেমনই এখন না কেন, ট্রাপিজিয়ামে এই যে দুটো বাহু সবসময় সমান্তরাল থাকে, অর্থাৎ ট্র্যাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, এটা হবে সঠিক উত্তর, অর্থাৎ 9-এর সি। চলে এলাম 2-এর গুলোতে। 2-এর 1-এর অঙ্কটায়, 2-এর 1-এর অঙ্কটা বলছে শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5। জলের পরিমাণ 10 লিটার হলে ওই শরবত সিরাপের পরিমাণ কত? দেখো, শরবতে সিরাপ ও জলের অনুপাত, সিরাপ ইস্টু জল, সিরাপ ও জলের অনুপাত কত দেওয়া আছে? শরবতে সিরাপ ইস্টু জল কত দেওয়া আছে? 2:5, 2:5। আচ্ছা, তাহলে সিরাপ, এটা কেমন করে লেখা যেতে পারে? সিরাপ বাই জল ইজিক্যাল টু 2/5 লেখা যেতে পারে। এবারে অঙ্কে জলের পরিমাণ 10 লিটার দিয়ে দিয়েছে, তাহলে জলের পরিমাণ যেহেতু দিয়ে দিয়েছে, তাহলে এটা লিখি সিরাপ বাই তোমার 10 লিটার, 10 সমান 2/5। তাহলে 5 × 5, 5×2 = 10, ক্রস গুণ করে দাও। সুতরাং সিরাপ সমান সমান 4 লিটার হলো। তাহলে 2-এর 1-এরটার উত্তর হলো ওই শরবতে সিরাপের পরিমাণ, সুতরাং ওই শরবতে সিরাপের পরিমাণ 4 লিটার হলো। মুছে দিলাম। এবার চলে আসছি 2-এর 2 নম্বর স্কুলটা, এই অঙ্কটাতে বলেছে 5050 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 5050 অপেক্ষা বড়। বা দেখো, এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা নির্ণয় করি, তাহলে এর আগে কিংবা পরেরটা পাবো, ওরা বলেছে পরেরটা বার করতে। ঠিক আছে, তাহলে দেখা যাক এটা পূর্ণবর্গ কিনা। আমাদের চেষ্টা করতে দেখতে হয় যে এটা পূর্ণবর্গ কিনা। দেখি, দুটো দুটো করে নিয়ে নিলাম, তোমরা জানো বর্গমূল করার নিয়ম। এবার 7 7 49 দিলাম, বিয়োগ করলে পেলাম 1। এখান থেকে 50 নেমে এলো, 7-এর ডবল এখানে চলে এলো 14। 1 দিয়ে দেওয়া যাচ্ছে, দিলাম 141, পড়ে থাকলো 9, আর যাচ্ছে না। তাহলে এখানে দেখো 71 দিয়ে দেওয়া গেছে,
আর যাচ্ছে না, 9 অবশিষ্ট থেকে গেছে। পরবর্তী সংখ্যাটায় যেতে গেলে, পূর্ণবর্গ সংখ্যাটায় যেতে গেলে কি করতে হবে? 71-এর পর যে সংখ্যাটা আছে 72, 72কে বর্গ করলে হয়ে যাবে। সুতরাং 5050 এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা যা 5050 এর থেকে বড় সেটি হলো 72-এর বর্গ। 72-এর বর্গ কত হয়? এটা তুমি রাফ করে বার করে নিতে পারো, 72 গুণ 72 করে। 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, তুমি বাঁচে থাকে 50। তাহলে 4 4 4 8 1 5, 5184, 5184। ঠিক আছে, এগুলো করার শর্টকাট নিয়মও আছে, কিন্তু সেটা কম্পিটিটিভ পরীক্ষায় করার জন্য, তোমাদের স্কুলের পরীক্ষা এগুলো করার জন্য নয়, তাই আমি তোমাদেরকে পুরো ভেঙেই দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার চলে আসি 2-এর 3 নম্বর অঙ্কটাতে। 3 নম্বর অঙ্কটা কি বলছে? একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। ঠিক আছে, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? বাহ, ভালো। তাহলে এটা একটু গণিতের ভাষায় সাজিয়ে নিই। গণিতের ভাষায় কেমন হয়? গণিতের ভাষায় তাহলে কত দিন চলবে, দিনটা বার করতে বলেছে। তাহলে এদিকে সময়টা লিখলাম, ব্র্যাকেটে লিখে দিলাম দিন। আচ্ছা, আর এদিকে লিখলাম লোক সংখ্যা। প্রথমে লোক সংখ্যা ছিল হচ্ছে গিয়ে 4000 জন, তাদের 190 দিনের খাবার মজুদ ছিল। তিরিশ দিন অতিক্রান্ত হয়ে গেছে, তাহলে পড়ে আছে 160 দিন। যদি এখান থেকে একজনও এদিক ওদিক না যায় বা এর মধ্যে যুক্ত না হয়, তাহলে 160 দিনই চলবে। কিন্তু কি ঘটলো? 4000 জন থেকে 800 জন অন্যত্র চলে গেল। তাহলে কতজন রইল? এখানে রইল এতজন, তাদের কদিন চলবে? ঠিক আছে, এবার এটাকে তোমরা এমনি সম্পর্কটা বার করো। লোক সংখ্যার সময় কি সম্পর্ক? এখানে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তার কারণ লোক সংখ্যা বাড়লে কম দিন চলবে মজুদ খাবারে, যেহেতু খাবারটা মজুদ, লোক সংখ্যা বেড়ে গেলে কম দিন চলবে, লোক সংখ্যা কমে গেলে বেশি দিন চলবে, তাই এটা ব্যস্ত সম্পর্ক। সুতরাং নির্ণেয় দিন সংখ্যা 160 গুণিতক, যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে 4000 বাই 3200। একটা ট্রিক্স বলে দিচ্ছি, যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এই অংশটাকে কোনোদিন উল্টাবে না, এটা যেমন আছে তেমনই বসিয়ে দেবে। যদি এখানে দেখো কোনো সমানুপাতিক সম্পর্ক এসছে,
তাহলে এটাকে উল্টে দিয়ে বসাবে, ঠিক আছে? এটা এমনি ট্রিক্স বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি কাটাকুটি করো। 1 2, 1 2 কেটে গেল, 32, 8 দিয়ে কাটো, 5 8 40, 4 8 32, 4 দিয়ে থেকে কাটো, 4 4 16 শূন্য, তাহলে 5 40 200, 203 হলো। উত্তরটা লিখবে যে কি আছে, যারা রয়ে গেলে অসুবিধা তাদের কদিন চলবে, তাহলে তাদের আর 200 দিন চলবে, 200 দিন চলবে, ঠিক আছে? এবার আসছে 2004 অঙ্কটায়। 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া হলো। প্রথম বন্ধু যা পায়, দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়, তবে কি কত? বাহ! তাহলে ধরি প্রথম বন্ধু পায় 1 টাকা, হলো। সুতরাং দ্বিতীয় বন্ধু পায় কত বলেছে? দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, মানে 2 টাকা, এবং তৃতীয় বন্ধু পায় কত পায়? এদের দুজনের যোগফলের অর্ধেক টাকা, মানে 3/2 টাকা, হলো। তাহলে তিনজনের টাকার অনুপাতটা বার করো। সুতরাং প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু, তিনজনের টাকার অনুপাতটা করলে কত হবে? 1:2:3/2। এগুলোর নিচে তো কোনো হর নেই, তাহলে 2 হচ্ছে লসাগু। যখন এরকম ভগ্নাংশের অনুপাত আসবে, এটাকে সরল অনুপাত করে নিতে হয়, ঠিক আছে? সরল অনুপাত করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা হরকে লসাগু করতে হবে, সেটা দিয়ে সব কটাকে গুণ করতে হবে। অর্থাৎ এখানে তো হর হচ্ছে 1, 1 এবং 2, লসাগু বলে 2 হবে। তাহলে 1 × 2, 2 × 2, 3/2 × 2, হলো। 2 2 কেটে গেল, তাহলে কি থাকলো? 2 4 3, ঠিক আছে? এবার এই অনুপাতে কি করতে হবে? তিনজনকে টাকা ভাগ করে দিতে হবে। মোট টাকা দেওয়া আছে, মোট টাকা এখানে এখানে মোট টাকা কত? এটা ভাগ করতে হবে 9,000 টাকা, 9,000 টাকা, হলো। আচ্ছা, এবারে তাহলে প্রথম বন্ধু কত পাবে? সুতরাং প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু দেখো এখানে আছে 2, তার অনুপাত সমষ্টিটা কত? 4 2 6 3 9 ইন্টু যেটা মোট টাকা আছে, 1,000। তাহলে কত হলো? 2 × 1,000, 2,000 টাকা, হলো। তাহলে প্রথম বন্ধুটা যদি পেয়ে যায়, দ্বিতীয় বন্ধুটা বার করার কোনো অসুবিধা হবে? দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ, তৃতীয় বন্ধু পাবে এর দ্বিগুণ টাকা। আর করছি না, আর করলেও করতে পারো, এখান থেকে স্টেপ বাই স্টেপ সব কটা যদি করতে পারো। 4/9 × 9,000 এরকম করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। 9 দিয়ে এটাকে কেটে দিলে 1,000 সমান সমান, তাহলে দাঁড়ালো 4,000 টাকা। আর একটা রইল তৃতীয় বন্ধু, এই 5টাই করে দিচ্ছি, দেখো।
এর পরের অংশটা এখানে করে দিচ্ছি। সেটা হচ্ছে তৃতীয় বন্ধু পাবে তৃতীয় বন্ধু কত? 3 ইন্টু 9,000, 9 দিয়ে রেখে দিলাম 1,000, তাহলে এটা হলো 3,000 টাকা হলো। এবার চলে আসি 2-5 অঙ্কটাতে। রীতা 100টার মধ্যে 60টা ঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টার মধ্যে 50টি ঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে নির্ণয় করি কে বেশি ঠিক আছে। অনুপাতে প্রকাশ করতে হবে। রীতার সঠিক অঙ্ক কত হচ্ছে? তাহলে 100টার মধ্যে 60টা, তাহলে 60/100, 0 কেটে গেল, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, মানে 3/5, অর্থাৎ 3:5। আচ্ছা, বিনয়ের সঠিক অঙ্ক কত? 50টা 80টার মধ্যে 0 কেটে গেল, তাহলে অনুপাত হলো 5:8। এবারে আমাদের করতে হবে কি, এই দুটো অনুপাতেরই হরটাকে সমান করতে হবে। মানে এই যে 5 এখানে হচ্ছে 8, সমান করতে গেলে কি করতে হবে? এই অনুপাতটাকে 8 দিয়ে গুণ করতে হবে। 3 × 8 = 5 × 8, তাহলে এটা দাঁড়াবে 24:40। আর এই অনুপাতটা হর আছে 8, আর উত্তর পদটা, সেটাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 × 5 = 8 × 5, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে 25:40। তাহলে দেখো, এটা 40টার মধ্যে 24টা ঠিক, এটা 40টার মধ্যে 25টা ঠিক, তাহলে কার বেশি অঙ্ক ঠিক হলো? বিনয়ের। তাহলে বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে, সুতরাং বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি 2-6 অঙ্কটায়। 2-6 অঙ্কটা বলছে মধ্য সমানুপাতি নির্ণয় করো। মধ্য সমানুপাতি নির্ণয়। কার? 25 স্টার দেওয়া আছে, কমা দেওয়া আছে, কি দেওয়া আছে? 81। ধরি স্টার চিহ্নিত স্থানে এক্স হবে। সুতরাং সমানুপাতিটি হলো 25x(x)81, और 25/x = x/81, और x² = 25 × 81, और x² = 5² × 9²। সুতরাং x = 5 × 9, সুতরাং x = 45। সুতরাং মধ্য সমানুপাতিটি হলো 45। ঠিক আছে।
তাহলে 2 নম্বরের অঙ্কগুলো সব হয়ে গেল। তিন নম্বরের অঙ্কগুলো এবার করা যাক। 3-এর 1 নম্বর অঙ্ক বলছে কোনো জায়গার তাপমাত্রা 12°C, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পর সেখানে তাপমাত্রা -4°C, প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমছে। বাহ, তাহলে শুরুতে তাপমাত্রা লিখে নিই কত ছিল। শুরুতে তাপমাত্রা ছিল 12°C, 12°C, এটা তোমাদের বইয়েরই অঙ্ক। কমার পর তাপমাত্রা -4°C, সুতরাং মোট তাপমাত্রা কতটা কমলো? 12° -4° সমান হচ্ছে কি 12° + 4°, 16°C এগুলো। ঠিক আছে, মোট 16°C তাপমাত্রা কমেছে। ঠিক আছে, তাহলে এখানে এই এই যে তাপমাত্রা 8 ঘন্টায় কমেছে, 8 ঘন্টায় যদি 16° কমে তাহলে প্রতি ঘন্টায় কত কমছে? তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা হ্রাস 16°। সুতরাং 1 ঘন্টায় তাপমাত্রা হ্রাস 16°C ডিভাইডেড বাই 8, 8 2 16, তাহলে 2°C। ঠিক আছে, তাহলে উত্তরটা লিখে দেবে যে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমছে? প্রতি ঘন্টায় তাপমাত্রা হ্রাস 2°C। ঠিক আছে, এবার আসছে 3-এর 2-এর অঙ্কটায় মান নির্ণয় করতে বলেছে। 10³ ইন্টু 10⁴ ডিভাইডেড বাই 2⁵ ইন্টু 5⁴। এই অঙ্কটা আগের স্কুলেও ছিল। 10³ এটাকে আমি ভেঙে লিখছি 5 × 2 তার কিউব, এটাকে 5 × 2 তার 2⁴ বাই 2⁵ ইন্টু 5⁴, এটাকে ভাঙলে 5-এর কিউব ইন্টু 2-এর কিউব ইন্টু 5⁴ ইন্টু 2⁴, নিচে 2⁵ ইন্টু 5⁴, এটাও কেটে গেল। 2⁴ কেটে এখানে 2 থাকছে, এটা কেটে এখানে 2² থাকছে। 5³ মানে 125, আর 2⁴ মানে হচ্ছে 4, অর্থাৎ 500 হচ্ছে উত্তর। এবার আসছে 3-এর অঙ্কটায়। 3-এর অঙ্কটা হচ্ছে এটাও মান নির্ণয়। 2-এর কিউব ইন্টু 3⁵ ইন্টু 16 ডিভাইডেড বাই 3 × 32, তাহলে এখানে 16 2 32 করে দিচ্ছি, এটাকে কেটে এখানে 3⁴ করে দিচ্ছি, এটাকে কেটে এখানে 2² করে 2² মানে 4, 3⁴ মানে 81, 4 × 1 4, তার 324। এবার আসি
4 অঙ্কটায় সরল করো বলেছে x² প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x² মাইনাস 8x প্লাস 5 ব্র্যাকেটগুলো উঠিয়ে দিচ্ছি x² প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x² মাইনাস 8x প্লাস 5। দেখো এখানে প্লাস চিহ্ন আছে বলে আমি কোনো বেশি কিছু ভাবলাম না, ব্র্যাকেটটা তুলে দিলাম, কারণ প্লাস দিয়ে সব কটাকে গুণ করলে কোনো ডিফারেন্স হবে না। কিন্তু তোমরা খেয়াল রাখবে যদি এখানে প্লাসের পরিবর্তে মাইনাস থাকে তাহলে কিন্তু এই ব্র্যাকেটটা ওঠানোর সময় প্রত্যেকটা রাশিকে ওই মাইনাস দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? মাথায় রেখো, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই জায়গাতেই ভুলটা করে, ঠিক আছে? তোমরা করো না কিন্তু। x² প্লাস, এবার সদৃশ্য রাশিগুলোকে পাশাপাশি লিখছি, তাহলে যোগ বিয়োগ করতে সুবিধা হবে। এইটা কাটা গেল, তাহলে এখানে 3x² রইল 4x², এটাকে 8 থেকে 2 বাদ দিলে 6x। এবার আসি 4 অঙ্কে, 4 এগুলো ড্রয়িং আছে। 4 75 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। 75 ডিগ্রি কোণ আঁকতে গেলে যেটা করতে হবে সেটা প্রথমে একটা যে কোনো মাপের সরলরেখা টেনে নিলে, তারপর কম্পাসটাকে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ টেনে নিলে, ওই একই মাপে কম্পাসটা এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নিলে এটা হবে 60 ডিগ্রি। এখান থেকে আরেকটা বৃত্তচাপ নিলে এটা 120 ডিগ্রি। কম্পাসটাকে এখানে বসিয়ে এখানে বৃত্তচাপ টানলে, কম্পাসটা 60-এ বসিয়ে আবার একটা বৃত্তচাপ টানলে, এবার এটুকে যদি যোগ করো এটা পড়বে 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি এখানে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ টানো, আর 60 ডিগ্রি এখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ টানো, তারপর এটাকে যোগ করে দাও, সেইটা হয়ে যাবে 75 ডিগ্রি কোণ। ঠিক আছে? একটু টেরা রেখা হচ্ছে, তোমরা সিস্টেমটা বুঝে নাও, বুঝে নিয়ে বাড়িতে নিজেরা পেন্সিল, কম্পাস, স্কেল দিয়ে জিনিসটাকে ড্রয়িং করো, ঠিক আছে? চলে এলাম 4-2 অঙ্কটায়। এখানে 105 ডিগ্রি কোণ আঁকতে হবে স্কেল, পেন্সিল, কম্পাসের সাহায্যে। দেখো আমি প্রসেসটা দেখাচ্ছি, তোমরা আঁকবে। একটা যে কোনো সরলরেখা নিলে, তারপর যে কোনো একটা কম্পাসে মাপ নাও, দিয়ে একটা বৃত্তচাপ টানো, তারপর সেই মাপটা নিয়ে এখান থেকে বসে একবার টানলে সেটা 60 হয়, আর একবার কাটলে সেটা 120 হবে। এবার 120 থেকে বসে একবার কাটলে, 60 থেকে বসে একবার কাটলে এটা যোগ করে দিলে 90 হলো। এবার এই 90 থেকে একটা বৃত্তচাপ নিলে, 120 থেকে একটা বৃত্তচাপ নিলে, তার মাঝখানে তৈরি হবে 105 ডিগ্রি হলো। এবার চলে এলাম 4-3 অঙ্কটায়। এখানে কি বলেছে, স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখা আঁকি। তাহলে আঁকবি, স্কেলের সাহায্যে আঁকবে এটা 12 ডিগ্রি। এবি একটা সরলরেখা যার মাপ হচ্ছে 12 সেন্টিমিটার, তোমরা এঁকে নেবে, ঠিক আছে? এবার বলছে স্কেল, পেন্সিল, কম্পাস 4 ভাগ করি, প্রতিটি ভাগের দৈর্ঘ্য 4 ভাগ করতে গেলে প্রথমে এটাকে 2 ভাগ করতে হবে। 2 ভাগ করার নিয়ম হচ্ছে, এখানে কম্পাসটা বসাবে, মোটামুটি অর্ধেক এখানে হয়, অর্ধেকের বেশি মাপটা নেবে, দিয়ে এখান থেকে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ টানবে, সেম এদিকে একটা বৃত্তচাপ টানবে। এবার কম্পাসটা এখানে বসাবে, ঠিক আবার অর্ধেকের বেশি আপনি এদিকে একটা বৃত্তচাপ টানলে, এদিকে একটা বৃত্তচাপ টানলে, এই দুটোকে যোগ করে দাও, হয়ে গেল। সি বিন্দুতে এবি সরলরেখা দুই ভাগে ভাগ হয়ে গেল। এবার সি বিন্দু থেকে এই সেম কাজটা করো, অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে একটা, এদিকে একটা বৃত্তচাপ টানো। বি বিন্দু থেকে ওই একই মাপ নিয়ে দুটো বৃত্তচাপ টানো, ব্যাস সিডি এখানে দুভাগ হয়ে গেল। এবার এটাকে এ সি, এটাকে দুভাগ করতে হবে, অর্ধেকের বেশি মাপ নিয়ে এ থেকে সি পর্যন্ত এর অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা বৃত্তচাপ টানো, এদিকে এদিকেও সেম মাপে একটা বৃত্তচাপ টানো, সিতে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ টানো, এদিকে বৃত্তচাপ টানো, এই দুটোকে যোগ করে দাও। ই বিন্দু দুটো সমান ভাবে, তাহলে এইভাবে এবি সরলরেখাটা সমান 4 ভাগে ভাগ হয়ে গেল। এই একটা টুকরোর মাপ একে লিখে দিতে বলেছে, ঠিক আছে?
হয়ে গেল বালুরঘাট হাই স্কুলের সব অঙ্কগুলোর সমাধান। আজকের মতো এখানেই থাকলো। বাই বাই ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমার কাছে খুব উপকারী, কারণ প্রতিটা কমেন্ট দেখে আমি নিজেকে আরও ইমপ্রুভ করার সুযোগ পাই। কীভাবে কোথায় কী অসুবিধা হচ্ছে সেটা জানতে পেরে সেই রকমভাবে করার চেষ্টা করি। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।